কি গো বৌদি, তাহলে তুমি তোমার প্রথম অ্যানিভার্সারি কোথায় পালন করবে? তুমি এখানেই থাকবে তো, নাকি আবার আমাদেরকে ছেড়ে মায়ের বাড়িতে অ্যানিভার্সারি পালন করতে যাবে? রিমা, তুই বৌদিকে আবার মায়ের বাড়িতে চলে যাওয়ার কথা বলছিস কেন? বৌদি যদি আমাদের সঙ্গে এখানেই থাকে তাহলে তো বৌদি আরো বেশি মজা করতে পারবে। কি বৌদি, তাই তো? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, তোমরা ঠিকই ভেবেছো। আমি আমার মায়ের বাড়িতে যাব না, আমি এখানে থেকেই আমার অ্যানিভার্সারি সেলিব্রেট করব। কারণ আমি তোমাদের সবার সঙ্গে অ্যানিভার্সারি সেলিব্রেট করতে চাই। তবে আমি ভাবছি যে আমরা ট্রেনে করে কোথাও একটা ঘুরতে যাব। কি সত্যি? আমরা ট্রেনে করে ঘুরতে যাব? এতদিন পর্যন্ত আমরা তো শুধুমাত্র নিজেদের প্রাইভেট গাড়ি করে এখানে ওখানে ঘুরতে যেতাম, কিন্তু এখন ট্রেনে করে ঘুরতে যাওয়ার জন্য আমি খুবই এক্সাইটেড। হ্যাঁ গো, কারণ আমিও ভাবছিলাম যে সবসময় তো আমরা নিজেদের গাড়ি নিয়েই ঘুরতে বেরোই, কিন্তু ট্রেনে করে আমাদের কোথাও ঘুরতে যাওয়াই হয় না। আর আমার ট্রেন চাপতে ভীষণ ভালো লাগে, তাই আমি ভেবেছি বাবা মা, তোমরা দুই বোন, তোমাদের দাদা, আমরা সবাই মিলে ট্রেনে করে ঘুরতে যাব। বৌদির মুখে এমন কথা শুনি রূপা এবং ডিমা দুজনেই খুশিতে নাচানাচি করতে শুরু করে দেয়। আসলে তারা দুই বোন সব জায়গাতেই বৌদির সঙ্গে যেত, আর কবিতা তাদেরকে ট্রেনে করে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বললেও মনে মনে কবিতা দুশ্চিন্তায় পড়ে। আমি রূপা আর রিমাকে তো ট্রেনে করে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে দিলাম, কিন্তু এরা দুজনে আমার সঙ্গে ঠিকঠাক ভাবে যাবে তো? আমি জানি না ট্রেনে ওরা আমার উপর জ্বালাতন করবে কিনা। ওরা তো নিজেদের গাড়ি করে গেলেই আমার পাশে ছাড়া বসতেই চায় না, তার উপর আবার আমাকে কত কথা শোনায়। বাড়িতে থাকলে ওরা তো ভালো মানুষের মতো ব্যবহার করে, কিন্তু জানি না রাস্তাঘাটে বেরোলে ওদের দুই বোনের কি হয়। এভাবে কবিতা মনে মনে নানান রকম চিন্তা ভাবনা করতে থাকে, আর দেখতে দেখতে 2 দিন কাটে। আর এরই মধ্যে কবিতা তার পরিবারের সবাইকে ট্রেনে করে ঘুরতে যাওয়ার কথা বললে সবাই তার সঙ্গে ঘুরতে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। এর ফলে কবিতা খুবই খুশি হয়। জানো তো পলাশ, আমি তো ভাবতেই পারছি না যে তোমার পরিবারের সবাই ট্রেনে করে ঘুরতে যাওয়ার জন্য রাজি হয়ে যাবে, তাও আবার এত সহজে। আমি মনে করেছিলাম কেউ আমার সঙ্গে ঘুরতে যেতে চাইবে না, সবাই হয়তো ট্রেনের কথা শুনে রেগে যাবে। তোমার দুই বোন আমাকে ঘুরতে যাওয়ার জন্য কতবার করে বলছে, তাই আমি ভাবলাম ঘুরতে যাওয়াই যাক। আর তোমার দুই বোন যখন শুনেছে আমরা ট্রেনে করে ঘুরতে যাব, ওরা তো তখন থেকেই লাফালাফি শুরু করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমি সব জানি, কিন্তু কবিতা তুমি একটু সাবধানে থেকো। আর তুমি তো জানোই তোমার দুই ননদ কতটা ছটফটে। আর ওরা বড় হয়েছে ঠিকই, কিন্তু ওদের জ্ঞান বুদ্ধি বলে কিছুই হয়নি। ওরা রাস্তাঘাটে বের হলেই তোমাকে যত সব অত্যাচার সহ্য করতে হয়, তাই তুমি একটু সাবধানে থেকো। হ্যাঁ, সে কথা আর আমাকে বলতে হবে না। যখনই আমি গাড়ি করে ওদেরকে নিয়ে কোথাও যাই, তখনই তো ওরা দুই বোন আমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করে। আমি সবসময় ভাবতাম যে ওদের দুই বোনকে নিয়ে আর কোথাও যাব না, কিন্তু তবুও বাড়িতে আসার পর ওরা আবার ভালো ব্যবহার করতে শুরু করে দেয়। তাই আমি এবার ভাবলাম যে ট্রেনে করে ওদের দুই বোনকে ঘুরতে নিয়ে যাব। এবার যদি ওরা কোনো ঝগড়া ঝামেলা না করে, এই ভেবেই আর কি। ঠিক এমন সময় সেখানে কবিতার 2 ননদ চলে আসে। বৌদি, তুমি দাদার সঙ্গে কি কথা বলছো গো? তুমি কি আমাদেরকে নিয়ে যাবে না বলছো? আমি কিন্তু তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে একটুও বিরক্ত করব না, কারণ তুমি তো আমার ভালো বৌদি, তাই না? হ্যাঁ বৌদি, আমিও কিন্তু এটাই বলতে এসেছি। আর বৌদি, তুমি যেহেতু তোমার অ্যানিভার্সারি সেলিব্রেট করবে, তাই আমার মতে বলে তুমি অনেক সুন্দরভাবে তোমার বিয়ের লেহেঙ্গাটা পরে নাও। আর তোমার বিয়ের লেহেঙ্গা পরেই তুমি দাদার সঙ্গে চারিদিকে ঘুরে বেড়াবে, তোমাকে কিন্তু অনেক সুন্দর দেখাবে। এই, তোরা কি পাগল হয়ে গেছিস? তোদের বৌদিকে কি সব কুবুদ্ধি দিচ্ছিস বলতো? তোদের বৌদি ট্রেনে করে ট্রাভেল করবে, আর তার উপর আবার লেহেঙ্গা পরে? কবিতা, তুমি কিন্তু তোদের দুই বোনের কথা একদম শুনবে না, তাহলে কিন্তু আবারও তোমাকে ফাঁসতে হবে। দাদা, বৌদিকে বিয়ের লেহেঙ্গা পরলে খুব সুন্দর দেখায়, তাই জন্যই বললাম। আর বৌদি, আমার কথা যদি তোমার বিশ্বাস না হয়, তাহলে তুমি তোমার বিয়ের লেহেঙ্গাটা পরেই দেখো না। আর দাদা, আমরা আবার বৌদিকে কবে ফাঁসিয়েছি বলো তো, যে তুমি আমাদেরকে এভাবে বলছো? থাক থাক, তোদের আর কথা বলতে হবে না, যা বলার তোরা তো বলে নিয়েছিস। এই বলে পলাশ নিজের ঘরে চলে যায়, আর 2 ননদ মিলে বৌদির মাথায় কুবুদ্ধি দিতে শুরু করে। তারা তাদের বৌদিকে পার্লার থেকে সাজার কথাও বলে, আর বিয়ের লেহেঙ্গা পরে একেবারে বউ সেজে অ্যানিভার্সারি পালন করার কথা তারা বলতেই থাকে। কিন্তু তোমার দাদা কি এসব মেনে নেবে? আসলে ওর তো এসব পছন্দ নয়। ও তো আমার সঙ্গে ট্রেনে করে ঘুরতে যেতেও চাইছিল না, কিন্তু আমি শুধুমাত্র তোমাদের জন্য রাজি করিয়েছি। বৌদি, তুমি কিন্তু খুব ভালো করেছো, কারণ আমাদের তো ট্রেনে কখনোই চড়া হয়নি, তাই তোমার জন্য আমরা ট্রেন চড়তে পারবো। আর তুমি কি ভাবছো দাদা এসব পছন্দ করবে না? বিয়ের দিন কিন্তু তোমাকে খুব সুন্দর দেখাচ্ছিল, তাই দাদা তোমার অনেক প্রশংসা করেছে। তাই বলছি, তুমি কিন্তু বিয়ের কনের মতো সেজেই দেখো। 2 ননদের কথা শুনে কবিতাও রাজি হয়ে যায়। এভাবেই দেখতে দেখতে কবিতা এবং পলাশের অ্যানিভার্সারি চলে আসে।
আর কবিতার দুই ননদ তাকে পার্লারে নিয়ে গিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়ে আসে। আর কিছুক্ষণের মধ্যেই সবাই তৈরি হয়ে নেয় ট্রেনে করে ঘুরতে যাওয়ার জন্য। দেখতে দেখতে তারা সবাই মিলে স্টেশনে গিয়ে পৌঁছায়, কিন্তু স্টেশনে যাওয়ার পরেই রূপা এবং রিমার প্রচন্ড পরিমাণে ভয় করে। এই রিমা, তোর কি স্টেশন দেখে ভয় লাগছে না? জানিস তো এই রেল স্টেশন দেখলেই আমার ভয় করে, কারণ এই রেল স্টেশনে এলেই আমার সেই দুর্ঘটনার কথা মনে পড়ে যায়। ঠিকই বলেছিস, আমারও তো খুব ভয় করে। আমরা দুই বোন বড় হয়েছি ঠিকই, কিন্তু এখনো পর্যন্ত আমাদের মন থেকে কোনোভাবেই ভয়টা গেল না। না না, যাই হয়ে যাক না কেন, আমি তো বাবা বৌদির হাত ছাড়বই না। আমি সবসময় বৌদির কাছাকাছি থাকবো, আর দরকার পড়ে আমি বৌদিকে বাথরুমেও নিয়ে যাব। হ্যাঁ, শুধু তাই নয়, আমিও তো বৌদির সঙ্গেই থাকবো, বৌদির হাত ছাড়া যাবে না। আর তাছাড়া আমরা তো আনন্দ করব বলে ট্রেনে করে ট্রাভেল করতে চাইছিলাম, কিন্তু এখানে এসে আমার খুব ভয় করছে, মনে হচ্ছে আমি এক্ষুনি বাড়ি চলে যাই। এভাবেই রূপা এবং রিমা নিজেদের মধ্যে ফিসফিস করে কথা বলতে থাকে, কিন্তু তাদের কথা কবিতা মোটেই শুনতে পায় না। এভাবেই কিছুক্ষণের মধ্যেই তাদের ট্রেন চলে আসে, আর সবাই মিলে ট্রেনে উঠে পড়ে। আর ট্রেনে ওঠা মাত্রই রূপা এবং রিমা তাদের বৌদির হাত চেপে ধরে। রূপা, রিমা, তোমরা কি করছো? আরে বাবা, আমাকে ছাড়ো। তোমরা দুজনে মিলে যদি আমার দুটো হাত ধরে থাকো তাহলে কিভাবে হবে? তোমরা তো দেখতেই পাচ্ছ আমার লেহেঙ্গাটা কত বড়, আমি কিভাবে হাঁটাচলা করব? চলাফেরা করতে গেলে তো আমাকে লেহেঙ্গাটা ধরেই হাঁটতে হবে। তোমরা যদি দুই বোন দুই দিক থেকে আমাকে ধরে থাকো তাহলে আমি লেহেঙ্গাটা ধরে হাঁটবো কিভাবে? ও আচ্ছা বৌদি, তাহলে এখন বুঝতে পারছি তুমি ট্রেনে আমাদেরকে কি জন্য নিয়ে এসেছো। ট্রেনে তুমি ঘুরতে এসেছো, নাকি ট্রেন থেকে আমাদেরকে ফেলে মেরে দেওয়ার কথা ভাবছো? আরে এসব কি আজে বাজে কথা বলছো? আমি যদি তোমাদেরকে ফেলে দেওয়ার জন্য নিয়ে আসি তাহলে কি তোমাদের বাবা দাদা মাকে আমাদের সঙ্গে নিয়ে আসতাম? বৌদি, তুমি কিন্তু একদম আমাদের হাত ছাড়বে না। আসলে ট্রেনে আমরা এই প্রথমবার উঠলাম তো, তাই একটু ভয় করছে, তাই আমি কিন্তু তোমার হাত ছাড়বো না বলে দিলাম, আর তুমিও আমার হাত ছাড়ার চেষ্টা করবে না। আরে বাবা, আমাকে বসতে দাও, তারপর তোমরা দুই বোনে আমার দুই দিকে বসবে। এখন থেকে যদি তোমরা আমার হাত ধরে থাকো তাহলে তো আমি এখান থেকে একটা পাও সরতে পারবো না। এভাবেই কবিতার দুই ননদ কবিতার উপর অত্যাচার করতে শুরু করে। আসলে তারা দুই বোন এর আগে কখনোই ট্রেনে ওঠেনি, তাই তারা প্রচন্ড পরিমাণে ভয় পায়। অন্যদিকে তাদের দাদা, মা এবং বাবার কাছেও তারা যেতে চায় না, তারা শুধুমাত্র নিজেদের বৌদির হাত ধরে রাখে। রূপা, রিমা, তোমরা তো সিটে বসে পড়েছো, আর তো পড়ে যাওয়ার ভয় নেই। এবার তোমরা আমার হাতটা ছাড়ো, আর আমি বাথরুমে যাব। এবার দয়া করে আমার হাতটা ছাড়ো। না না বৌদি, আমরা তোমার হাত কোনোভাবেই ছাড়বো না। তুমি দেখতে পাচ্ছ না এই ট্রেনটা কত জোরে চলছে, আর তুমি যদি আমাদেরকে রেখে এখান থেকে চলে যাও তাহলে আমরা কোথায় যাব? এখন বাবা আর দাদা তো ওই ভিড়ের মধ্যে আছে, আর মাও মনে হচ্ছে দাদার কাছে আছে। আমরা ওখানে যেতে পারবো না, তুমি আমাদেরকে ছেড়ে যেও না বৌদি। আমি বুঝতে পেরেছি তুমি আমাদেরকে এখানে ছেড়ে চলে যাওয়ার প্ল্যান করছো, তাই তো? আরে আমি তোমাদেরকে ছেড়ে চলে যেতে যাব কেন? আমি তোমাদেরকে নিয়ে এসে এখানে রেখে চলে যাব? এটা কি হতে পারে? তাছাড়া তোমরা তো তোমাদের বাবা মা দাদাকে দেখতে পাচ্ছ, তাহলে তো ভয় পাচ্ছ কেন? রূপা, রিমা, আমাকে ছাড়ো তোমরা। কবিতা বাথরুমে যাওয়ার জন্য ছটফট করতে থাকে, কিন্তু তার দুই ননদ কোনোভাবেই তাকে বাথরুমে যেতে দেয় না। আর এর ফলে ধীরে ধীরে কবিতার পেট ব্যথা শুরু করে। আর কবিতা যখন তার পেট ব্যথার কথা দুই ননদকে জানায় তখন তার ননদরা কিছুতেই বিশ্বাস করতে চায় না। বৌদি, তুমি আমাদেরকে মিথ্যা কথা একদম বলবে না, বুঝলে তো? তুমি কি ভেবেছো তোমার এই মিথ্যা কথাগুলো আমরা সত্যি মনে করব? তুমি যদি এখান থেকে ওঠার চেষ্টা করো তাহলে কিন্তু এবার আমি রাগের মাথায় তোমাকে মেরেই দেব। রূপা, তুই একদম ঠিক বলেছিস। বৌদি মিথ্যা কথা বলে এখান থেকে চলে যাওয়ার চেষ্টা করছে। দেখো বৌদি, তুমি যদি এখান থেকে চলে যাওয়ার চেষ্টা করো তাহলে কিন্তু আমিও অনেক রেগে যাব। এভাবেই রূপা এবং রিমা তাদের বৌদির উপর রাগ দেখাতে শুরু করে। এর ফলে কবিতা কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। সে তার দুই ননদের কাছে হাত জোর করে অনুরোধ করে তাকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু রিমা এবং রূপা কিছুতেই তাকে বাথরুমে যেতে দেয় না। আর এমন সময় রূপা এবং রিমা দুজনেই তাদের বৌদির পেটে আঘাত করতে শুরু করে। বৌদি, তুমি যদি আর একবার বাথরুমে যাওয়ার কথা বলেছো তাহলে দেখে নেবে আমরা কিন্তু এবার তোমার পেটে আরো জোরে জোরে ঘুষি মারবো। তুমি কাউকে কিছু বলতেও পারবে না, বুঝলে? তোমরা এটা কি করে করছো বলো তো? আমি তো তোমাদেরকে অনেক ভালো মনে করেছিলাম, কিন্তু তোমরা যে ট্রেনে উঠে এরকম ভয় পাবে আর আমার উপর অত্যাচার করবে এটা তুমি ভাবতেও পারিনি। এখন মনে হচ্ছে আমার অ্যানিভার্সারি যদি আমি বাপের বাড়িতে পালন করতাম তাহলে খুব ভালো হতো। তোমাদেরকে নিয়ে আসাই আমার ভুল হয়েছে।
বৌদির মুখে এমন কথা শুনে রূপা এবং রিমা আরো রেগে যায়। এর ফলে তারা তাদের বৌদিকে মারধর করতে শুরু করে। আর ট্রেনের মধ্যে থাকা যাত্রীরা সকলেই তাদের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। এমনকি ট্রেনের যাত্রীরা রূপা এবং রিমাকে বারণ করতে শুরু করে যাতে তারা তাদের বৌদির উপর অত্যাচার না করে, কিন্তু রূপা এবং রিমা কোনো কথা শুনতে চায় না। এই যে, দয়া করে আপনারা চুপ করে বসুন। আপনারা কি জানেন আমার বৌদি কত বড় মিথ্যাবাদী? আজ এই মেয়েটার জন্যই আমাদেরকে এই সমস্যার মধ্যে দিন কাটাতে হচ্ছে। বৌদি, তুমি তো ইচ্ছা করেই আমাদেরকে ট্রেনে করে ঘুরতে নিয়ে এসেছো যাতে আমরা কখনোই বাড়ি ফিরে যেতে না পারি, তাই তো? কবিতাকে তার দুই ননদ এভাবেই অনবরত ভুল বুঝতে থাকে, আর কবিতা অনেক চেষ্টা করেও তার দুই ননদকে কিছুই বোঝাতে পারে না। এভাবেই কিছুটা সময় পেরিয়ে যায়, আর ট্রেনের মধ্যে তাদেরকে 2 দিন পর্যন্ত থাকতে হবে, কারণ তারা সবাই মিলে ট্রেনে করে কাশ্মীরে ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। আমি এদের 2 বোনকে নিয়ে 2 দিন কিভাবে ট্রেনে থাকবো? আমার তো মনে হচ্ছে এক্ষুনি চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে বেরিয়ে যাই। জানি না কতক্ষণে ট্রেন থেকে নামতে পারবো। আমি যতক্ষণ না ট্রেন থেকে নামছি ততক্ষণ এরা দুজনে আমার উপর অত্যাচার করবে আর আমাকে ভুল ভাববে। বৌদি, তুমি কি ভেবেছো আমরা তোমার উপর অত্যাচার করছি বলে তুমি আমাদেরকে এখানে রেখে চলে যাবে? তুমি কিন্তু আমাদেরকে চেনো না। তুমি যদি এখানে আমাদেরকে রেখে চলে যাও তাহলে কিন্তু এই দেখো আমি ব্যাগে করে কি নিয়ে এসেছি। এই বলে রূপা তার ব্যাগ থেকে একটা ছোট্ট ছুরি বের করে, আর সেই ছুরি দিয়ে সে তার বৌদির হাত অল্প একটু কেটে দেয়। দেখেছো তো বৌদি, এই ছুরিটাতে কত ধার? আর যখন ট্রেনের যাত্রীরা তাদের দিকে তাকায় তখনই রূপা এবং রিপা শান্ত হয়ে বসে পড়ে। এমনকি কবিতা যে বিয়ের সুন্দর লেহেঙ্গাটা পরেছিল সেই লেহেঙ্গাটাও 2 ননদ মিলে ছিঁড়ে দেয়। এর ফলে কবিতা খুবই কষ্ট পায়। এমনকি সেই ছেঁড়া লেহেঙ্গা পরে লোকজনের সামনে বসে থাকতে কবিতা খুবই লজ্জা বোধ করে। এভাবেই দেখতে দেখতে 2 দিন কেটে যাওয়ার পর তারা ট্রেন থেকে নামে আর সবাই মিলে নিজেদের গন্তব্যস্থলের দিকে রওনা দেয়। কিন্তু কবিতা কোনো মতে আর সেখানে যেতে চায় না। এর ফলে কবিতাকে আবার ট্রেনে করে বাড়িতে ফিরতে হয়। আবার ট্রেনের মধ্যে কবিতার উপর অত্যাচার করে। যেহেতু তাদের কাশ্মীর ঘোরা হয়নি তাই কবিতার 2 ননদ প্রচন্ড পরিমাণে রেগে থাকে। কিন্তু বাড়িতে ফিরে এসে তারা আবার বৌদির সঙ্গে ভালো ব্যবহার করে। কিন্তু এমন ঘটনার পর থেকে কবিতার কখনো তার 2 ননদের সঙ্গে কোনো কথা বলে না। এর ফলে কবিতার 2 ননদ বারে বারে কবিতার কাছে ক্ষমা চাইতে থাকে এবং তাদের বৌদির সঙ্গে ভালো ব্যবহার করার চেষ্টা করে। রেখা, অহনা এবং রূপালী চৌধুরী বাড়ির বৌমা। তাদের 3 জায়ের মধ্যে পারস্পরিক সম্পর্ক খুব ভালো ছিল। অর্থাৎ তারা 3 জন একেবারে 3 বোনের মতোই থাকত। বিয়ে করে এসে পর্যন্ত তাদের মধ্যে কোনো রকমের ঝগড়া ঝামেলা হয়নি। তাদের 3 জায়ের মধ্যে খুবই মিল ছিল। 3 জায়েরই একটি করে ছেলে ছিল। সব ঠিকঠাকই চলছিল। কিন্তু একদিন মোহন, রমেন ও প্রতাপ বাড়ির 3 ছেলে ব্যবসা সূত্রে অন্য শহরে যাচ্ছিল। হঠাৎ কার অ্যাক্সিডেন্টের ফলে 3 ছেলেই মারা যায়। রেখা, অহনা এবং রূপালী তাদের স্বামীদেরকে হারানোর পর থেকে খুব কষ্ট করে তাদের ছেলেদের অর্থাৎ আকাশ, শুভজিৎ এবং বিপ্লবকে মানুষ করে তোলে। একদিন, এই তোরা কিছু ভেবেছিস আমাদের ছেলেদের নিয়ে? ওদের তো বিয়ের বয়স হয়েই গেল। আমাদের স্বপ্ন পূরণের দিন তো চলেই এলো। 3 ছেলের একসঙ্গে ধুমধাম করে বিয়ে দেব। হ্যাঁ দিদি, তাও আবার আমাদের পছন্দের মেয়ের সঙ্গে। আর 3 বৌমাকেও একসঙ্গে বাড়িতে নিয়ে আসবো। আর অপেক্ষা কিসের? ছেলেরা তো ভালো চাকরিও পেয়ে গেছে। এবার তাহলে মেয়ে দেখা শুরু করে দিই আমরা। রূপালীও তাদের সঙ্গে সহমত পোষণ করে। 3 জন মিলে তাদের 3 ছেলের জন্য দেখাশোনা শুরু করে দেয়। কিন্তু একদিন হঠাৎ করে অহনা এবং রূপালীর 2 ছেলে আকাশ ও নিখিল বিয়ে করে তাদের বউদের সঙ্গে করে বাড়িতে নিয়ে আসে। মা, আমরা বিয়ে করে নিয়েছি। এটা হলো আমার বউ রিমা। হ্যাঁ, আর এটা হলো আমার বউ পপি। সবাই তাদের কথা শুনে অবাক হয়ে যায়। এ তোরা কি করলি? আমাদের একবারও কিছু বলার প্রয়োজন মনে করলি না? আমরা তো তোদের জন্য দেখাশোনা শুরু করেছিলাম, এমনকি মেয়েও পছন্দ করে নিয়েছি। আর এখন তোরা বিয়ে করে নিয়ে এলি? আমাদের স্বপ্নটাই শেষ করে দিলি তোরা দুজনে। আমাদের 3 জনেরই কত ইচ্ছা ছিল বাড়ির 3 ছেলের একসঙ্গে বিয়ে দেব, আর তোরা ছি, আমাদের ভালোবাসার এই পরিণাম দিলি তোরা। উফ মা, কাকিমা, তোমরা প্লিজ এইরকম ইমোশনাল ড্রামা বন্ধ করো। আমাদের ইচ্ছা হয়েছে, বিয়ে করেছি, ব্যাস। এই চলো, তোমরা ঘরে চলো। হ্যাঁ পপি ডার্লিং, রুমে চলো।
রিমা এবং পপি দুজনেই খুব ছোট ছোট ড্রেস পরেছিল। তারা দুজনেই খুবই অভদ্র প্রকৃতির ছিল। বড়দের শ্রদ্ধা কিভাবে করতে হয় কিছুই তারা জানতো না। আসলে তারা নিজেদের খুবই মডার্ন বলে মনে করত। অহনা ও রূপালী দুজনে মনের দুঃখে কাঁদতে থাকে। রেখা তাদের দুজনকে শান্ত করার চেষ্টা করে। পরের দিন রিমা এবং পপি দুজনে বেলা 11টার সময় ঘুম থেকে ওঠে। তোমরা এই বাড়ির নতুন বৌমা হয়ে এত বেলা করে ঘুম থেকে উঠলে? তোমাদের কি একটু বুদ্ধি জ্ঞান নেই? আর এসব কি জামা কাপড় পরেছো তোমরা? এই যে হ্যালো আন্টি, আমরা এমন সময় ঘুম থেকে উঠি। আকাশকে আমি আগেই বলে দিয়েছিলাম যে বিয়ের পর আমরা নিজেদের ইচ্ছা মতোই চলবো। হ্যাঁ একদম, আপনারা আমাদের উপর শাসন বারণ কিছুই করতে পারবেন না, ওকে? আচ্ছা ছাড়ুন, আমাদের দুজনের কফি কোথায়? যান কফি করে নিয়ে আসুন। কফি? তোমাদের লজ্জা করছে না আমাদেরকে কফি করে দিতে বলছো? যাও গিয়ে নিজেদের কফি নিজেরা বানিয়ে খাও। আপনারা এমনি এমনি শুনবেন না তাই না? দাঁড়ান। আকাশ, আকাশ শুনছো? একটু এদিকে এসো তো। রিমার আওয়াজ পেয়ে আকাশ ও নিখিল দুজনেই সেখানে আসে। দেখো না, তোমাদের মা আমাদেরকে খুব উল্টোপাল্টা কথা শোনাচ্ছে। বলছে যে এই বাড়ি থেকে বেরিয়ে যাও, আমাদেরকে এনারা সহ্য করতে পারছেন না। হ্যাঁ, আর এনারা এটাও বলেছেন যে এই বাড়িতে থাকতে হলে এনাদের কথা মতো চলতে হবে, এনাদের তিনজনের সেবা করতে হবে, চাকরের মতো থাকতে হবে। কি তোমরা এমন বলছো কেন? কখনোই না, তোমাদের মনের আশা কোনো দিনই পূরণ হবে না। আমরা থাকবোই না এই বাড়িতে, আমরা আমাদের বউকে নিয়ে আলাদা থাকবো। হ্যাঁ থাকো তোমরা নিজেদের মতো, আজ থেকে তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। না না আকাশ, নিখিল, এরা মিথ্যা কথা বলছে। এদের কথা শুনিস না বাবা, আমরা এমন কিছুই বলিনি। রাকেশ ও নিখিল তাদের মায়েদের কোনো কথা শোনে না। রিমা ও পপিকে নিয়ে তারা বাড়ি থেকে বেরিয়ে যায়। অহনা এবং রূপালী আবার কাঁদতে শুরু করে। তোমরা কেঁদো না এভাবে, আমি জানতাম আকাশ আর নিখিল এমনই করবে। তোমরা চিন্তা করছো কেন? আমাদের একটা ছেলে আছে তো এখনো। বিপ্লব কোনোদিনও আমাদের নিরাশ করবে না, ও আমাদের সব কথা শুনবে, ও আমাদের মনে কোনোদিনই কষ্ট দেবে না। হ্যাঁ দিদি, আমরা তো আমাদের ছেলেকে মানুষ করতেই পারলাম না। তোমার ছেলেটা সত্যিই খুব ভালো। এখানে তোমার আমার কি আবার? আমার ছেলে মানেই তো তোমাদেরও ছেলে। ও আমাদের তিনজনকেই সমান চোখে দেখে। তোমরা দেখবে বিপ্লব আমাদেরকে খুব সুখে রাখবে, আর আমরা বিপ্লবের বিয়ে আমাদের পছন্দের মেয়ের সঙ্গেই দেব। বিপ্লব সত্যিই খুব ভালো মনের মানুষ ছিল। সে প্রথম থেকেই পড়াশোনায় খুব ভালো ছিল, আর এখন সে তার বাকি দুই ভাইয়ের চেয়ে ভালো চাকরিও করে। রেখা, অহনা এবং রূপালী তিনজন মিলে মনিকা নামের একটি মেয়ের সঙ্গে বিপ্লবের বিয়ে দিয়ে দেয়। বিয়ের পর মনিকা, আমি তোমাকে প্রথমেই একটা কথা বলতে চাই। আমার কাছে আমার মা আর দুই কাকিমা সমান, তাই আমি মনে করি আমার একটা নয় তিনটে মা, আর তোমাকেও তোমার তিন শাশুড়ি মাকে মেনে নিতে হবে। আমি চাই যে তুমি আমার মায়েদের মনে কখনোই কষ্ট দিও না। না বিপ্লব, তুমি নিশ্চিন্তে থাকো। ছোটবেলায় নিজের মাকে হারিয়েছি, বিয়ের পর একসঙ্গে তিনটে মা পাবো আমি ভাবতেও পারিনি। আমি কখনোই কারোর মনে কষ্ট দেব না। মনিকাও বিপ্লবের মতো খুব সহজ সরল ছিল। সে প্রথম দিন থেকেই তার তিন শাশুড়ি মায়ের খুব আদর যত্ন করতে থাকে। বাড়ির সব কাজ সে একাই করে। সবাইকে সময় মতো খাওয়ানো, সবার কেয়ার করা, এগুলো করার জন্য তাকে আলাদা করে কিছু বোঝাতে হয়নি। তিন শাশুড়ি মা মনিকাকে পেয়ে খুব খুশি ছিল। এভাবেই কয়েক বছর কেটে যায়। তিন শাশুড়ি মা নাতি নাতনির মুখ দেখার জন্য আকুলভাবে অপেক্ষা করছিল, কিন্তু দুর্ভাগ্যের বিষয় মনিকা তাদের খুশির খবর দিতে ব্যর্থ হচ্ছিল। তিন শাশুড়ি মা খুব চিন্তায় পড়ে। একদিন মনিকাকে তারা তিনজন মিলে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার মনিকার অনেকগুলো টেস্ট করার পর বলে, আই এম সরি টু সে, মনিকা কোনোদিনই মা হতে পারবে না, ওর শরীরে প্রজনন ক্ষমতা নেই। এটা শুনে রেখা, অহনা ও রূপালী ভেঙে পড়ে। তারা মনিকাকে বাড়িতে নিয়ে চলে আসে। মনিকা কখনোই মা হতে পারবে না জেনে খুব কান্নাকাটি করতে থাকে। এমনকি সে নিজেকে শেষ করে দেওয়ারও সিদ্ধান্ত নেয়। সে গলায় দড়ি দিতে যাচ্ছিল, কিন্তু তখনই তাকে তার তিন শাশুড়ি মা দেখে ফেলে। বৌমা, এটা তুমি কি করছো? তুমি কি পাগল হয়ে গেছো? আমাকে মরে যেতে দিন মা, আমি মরে যেতে চাই। আমি একটা অপয়া মেয়ে,
আমি আপনাদের মনের আশা পূরণ করতে পারবো না। কি হবে বেঁচে থেকে বলুন? না বৌমা, তুমি এমন বলো না। তুমি আমাদের জন্য অনেক করেছো, আমাদেরকে এত ভালোবেসেছো, এত সেবা যত্ন করেছো, এখনো করছো। আমাদের জন্য এটাই অনেক। হ্যাঁ বৌমা, তোমার মতো বৌমা পাওয়াটা সৌভাগ্য আমাদের। তুমি আমাদের জন্য এত কিছু করেছো, তাই আমরা ঠিক করেছি যে আমরাও তোমার জন্য কিছু করব। তুমি মা হতে পারবে না তাতে কি হয়েছে? আমরা ডাক্তারের সঙ্গে কথা বলবো। অন্য কোনো উপায় যদি থাকে ডাক্তার আমাদের নিশ্চয়ই বলবে। পরের দিন 3 শাশুড়ি মিলে ডাক্তারের কাছে যায়। ডাক্তারবাবু, আমাদের বৌমা তো মা হতে পারবে না। আমি কি মা হতে পারবো? মানে আমি টেস্ট টিউব বেবির কথা বলছি। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। দেখুন, 50 বছর পর্যন্ত মেয়েরা মা হতে পারে। এর বেশি বয়স হয়ে গেলে খুব কম ক্ষেত্রেই দেখা যায় যে মেয়েরা মা হতে পেরেছে। আপনার বয়স যেহেতু 50-এর বেশি, এখন আমি কিছু বলতে পারছি না, তবে চেষ্টা করে দেখা যেতে পারে যদি সাকসেসফুল হওয়া যায়। ডাক্তারবাবু, আমি আর রূপালী ও মনিকার জন্য মা হতে চাই। কারণ শুধুমাত্র যদি দিদি চেষ্টা করে আর এই প্রসেসটা যদি ফেল হয়ে যায় তখন কি হবে? তাই আমরা 3 জন মিলে যদি চেষ্টা করি, উপরওয়ালা চাইলে নিশ্চয়ই একজন না একজন তো মা হতেই পারবো। আমরা যে করেই হোক আমাদের বৌমার মুখে হাসি ফোটাতে চাই। ঠিক আছে, আপনারা যা বলবেন। চলুন, আমি সবকিছু বুঝিয়ে দিই। ডাক্তার তাদের 3 জনের ট্রিটমেন্ট করতে শুরু করে। কয়েক মাসের মধ্যেই জানা যায় যে রেখা, অহনা এবং রূপালী 3 জনই প্রেগনেন্ট। সবাই খুব খুশি হয়। আমি ভাবতেও পারিনি মা, আপনারা আমার জন্য এত কিছু করতে পারবেন। আমি সত্যি খুব খুশি হয়েছি। সে তো ঠিক আছে বৌমা, কিন্তু আমরা যে 3 জনই প্রেগনেন্ট হয়ে গেলাম, আমরা তো ভেবেছিলাম যে আমাদের 3 জনের মধ্যে একজনই হয়তো মা হতে পারবে, অথবা কেউই মা হতে পারবে না। কিন্তু উপরওয়ালা একসঙ্গে 3 জনকে প্রেগনেন্ট হওয়ার সৌভাগ্য করে দিল। হ্যাঁ মা, আমি একসঙ্গে 3টে বাচ্চার মা হব। আমি সত্যি খুব খুশি। আজ থেকে আমি আপনাদের অনেক খেয়াল রাখবো। মনিকা তার 3 শাশুড়ি মায়ের খুব খেয়াল রাখতে শুরু করে। এভাবেই বেশ কয়েক মাস কেটে যায়। একদিন হঠাৎ করে রিমা ও পপি তাদের শাশুড়ি মায়ের কাছে আসে। তোমরা এখানে কেন এসেছো? কি দরকার তোমাদের? মা, আমরা এখানে আপনাদের কাছে একটা জিনিস চাইতে এসেছি। কি জিনিস চাইতে এসেছো সেটা আমি জিজ্ঞাসা করতেও ইচ্ছুক নই। আমি তোমাদের কিছুই দিতে পারবো না। আমাদের ছেলেকে কেড়ে নিয়েছো তোমরা, তারপরও কি নেওয়া বাকি আছে তোমাদের? মা, এমন বলবেন না। আসলে আমরা শুনেছি যে আপনারা 3 জনই মনিকার জন্য প্রেগনেন্ট হয়েছেন, কিন্তু মনিকা 3টে বাচ্চা নিয়ে কি করবে? ও 3টে বাচ্চা কিভাবে সামলাবে? সেটা নিয়ে তোমাদের ভাবতে হবে না। আমরা যতদিন আছি মনিকার কোনো কষ্ট হবে না। রিমা, তুই থাম, আমি বলছি। আসলে মা, আমরা দুজনে ফিগার মেনটেন করার জন্য, মানে আমাদের ফিগার যাতে নষ্ট না হয়ে যায়, যাতে আমাদের সৌন্দর্য না কমে যায়, সেই জন্য বার্থ কন্ট্রোল পিল খেতাম। অনেক বেশি পরিমাণে বার্থ কন্ট্রোল পিল খাওয়ার জন্য ডাক্তার বলেছে যে আমরা আর কোনোদিনও মা হতে পারবো না। উপরওয়ালা যা করেন ভালোর জন্যই করেন। একদিন তোমরা দুজনে আমাদের কাছ থেকে আমাদের ছেলেকে দূরে নিয়ে চলে গিয়েছিলে, মা ছেলের সম্পর্ক ভেঙে দিয়েছিলে। আজকে তোমরাও দেখো সন্তান না হলে কেমন লাগে। মা হওয়ার যোগ্যতা নেই তোমাদের। এমন বলবেন না মা, দয়া করে আপনারা আমাদের দুজনকেও একটা করে বাচ্চা দেবেন। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। আকাশ আর নিখিলও লজ্জায় আপনাদের সামনে আসতে পারছে না, দরজার বাইরে দাঁড়িয়ে আছে। মা, আপনারা প্লিজ আমাদের কথা একবার ভাবুন। আমরা বাবা মা হতে চাই। 3 শাশুড়ি মা কিছুতেই তাদের বাচ্চাকে দিতে রাজি হয় না। রিমা ও পপিকে কাঁদতে দেখে মনিকার খুব মায়া হয়। মা, আপনাদের কিন্তু আমার কথা শুনতেই হবে। দিদিদেরকেও আপনারা একটা করে বাচ্চা দেবেন, আর আমাকেও একটা বাচ্চা দেবেন। আমরা 3 জনই খুব খুশি হব। আমি জানি মা, বাচ্চা না হলে খুব কষ্ট হয়। যা হয়েছে ভুলে যান, এদেরকে ক্ষমা করে দিন মা। মনিকার কথা শুনে 3 শাশুড়ি মা আকাশ, নিখিল এবং তার বউদের ক্ষমা করে দেয়। কয়েক মাস পর রেখা ও অহনা একটা করে ছেলের জন্ম দেয়, আর রূপালী একটি মেয়ের জন্ম দেয়। 3 শাশুড়ি মা 3 বৌমার হাতে একটা করে বাচ্চা তুলে দেয়। রিমা, পপি ও মনিকা 3 জনই খুব খুশি হয়। তারা সবাই মিলে একই সঙ্গে হাসি খুশি বসবাস করতে থাকে।